21শে জুলাই ওটাই একটা তাৎপর্য। শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয়, মা মাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। ইতিমধ্যেই জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন এবং তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে, সেখানে মানুষ এসে পৌঁছতে শুরু করেছেন এবং সাংগঠনিক যা যা প্রয়োজন, যে সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরোদস্তুর নজর দিচ্ছেন। তার সমস্ত প্রক্রিয়া চলছে এবং 21শে জুলাই আবার একটি রেকর্ড সমাগম এখানে ধর্মতলায় হতে চলেছে। 21শে জুলাই মানুষ একটা শপথ নেওয়ার একটা মঞ্চ, কিন্তু রাজনৈতিক ভাবে দেখা গেছে যে কিভাবে 21শে জুলাই থেকে কি শপথ নেওয়া হবে আগামী উদ্দেশ্যে, সেটা 21শে জুলাই দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ঘোষণা করবেন। আবার বলছি, 21শে জুলাই রেকর্ড সমাবেশ হবে। সারা বাংলার কর্মীরা, অন্য রাজ্য থেকেও কর্মী সমর্থকরা আসবেন। সারা পৃথিবীতে যারা রয়েছেন পশ্চিমবঙ্গ সম্পর্কে, ভারতের রাজনীতি সম্পর্কে যাদের আগ্রহ রয়েছেন, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে সকলে নজর রাখবেন এবং আগামী দিন দল কিভাবে চলবে, কিভাবে রাজ্যে এবং দিল্লিতে সর্বভারতীয় রাজনীতিতে দলের ভূমিকা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কি হয় সেগুলো কর্মীরা শুনবেন। আমরা বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1993 সালের 21শে জুলাই যে মহাকরণ অবরোধে গণহত্যা করেছিল সিপিআইএম, তারপর থেকে 1994 সাল থেকে মমতাদের নেতৃত্বে যে শহীদ তর্পণ শুরু হয়েছে, তারপরে তৃণমূল কংগ্রেসের জন্ম, তারপরে কত বছর পার হয়েছে, নানা ধরনের সন্ধিক্ষণ পার হয়ে তৃণমূল আজকে যেখানে এসে পৌঁছেছে। 42 জন সাংসদ দিল্লিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সুব্রত বক্সির সভাপতিত্বে একটি বিরাট সমাবেশ এবং তৃণমূল পরিবার নেত্রীর কাছ থেকে আগামী কর্মসূচির দিক নির্দেশ নেবেন। আমি কোনো জল্পনার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই, হতে পারে আমি জানি না, কিন্তু আমার কাছে কোনো খবর নেই এবং এই বিষয়টা আমি এই মুহূর্তে 21শে জুলাই কি হচ্ছে বা কি হচ্ছে সেটা আমি বলতে পারবো। বলছি যে যেহেতু ইন্ডিয়াতে সামিল তৃণমূল এবং এবারে এত ভালো রেজাল্ট হয়েছে লোকসভাতে, সম মনোভাব সম্পন্ন দলেদের নেতাদের নিমন্ত্রণ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্যই করছি না, কারণ এটা মূলত তৃণমূল কংগ্রেসের সভা এবং তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটটা এককভাবে জিতে এসেছে। নিশ্চিতভাবে ইন্ডিয়ার মধ্যে তৃণমূল ছিল, আছে, থাকবে, কারণ ইন্ডিয়া গঠন নামকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এ রাজ্যের সিপিএম, এ রাজ্যের কংগ্রেসের যে ভূমিকা ছিল, লোকসভায় তৃণমূল এককভাবে জিতে এসেছে, একা শক্তিতে তৃণমূল জিতে এসেছে। ফলে ইন্ডিয়াতে যেমন আমরা আছি, সসম্মানে থাকবো, আমাদের নেত্রী ইন্ডিয়ার অন্যতম স্তম্ভ, তার পাশাপাশি আমরা নিজেদের অস্তিত্ব, নিজেদের গুরুত্ব, নিজেদের সম্মান সেটা পুরোদস্তুর ভাবে বহাল রেখেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা ইন্ডিয়া জোটে থাকবে। দেখুন, আমার মনে হয় এই ক্ষেত্রে ছবির কোনো বিতর্ক বোধহয় আলোচ্য নয়। তার কারণ হচ্ছে কোন সাংগঠনিক সম্মেলন, নির্বাচনী প্রচার আর এই 21শে জুলাই এই কর্মসূচিগুলোর মধ্যে একটু তফাৎ আছে। সাধারণ কর্মসূচি, দলের কোনো বিশেষ অধিবেশন, দলের সাংগঠনিক সম্মেলন, দলের নির্বাচনী প্রচার, দলের কোনো বিশেষ জনসংযোগ কর্মসূচি, এটা একরকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দল লড়ছে। আর যখন আমরা 1993 সালের 21শে জুলাই শহীদ তর্পণ করছি,
তখন সেই দিনটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছিল, যার উপর গণহত্যা করেছিল সিপিআইএম, তার ধারক বাহক হিসেবে এই 21শে জুলাই প্রত্যেক বছর পালিত হয়ে আসছে। ফলে সবকটি কর্মসূচিকে এক বন্ধনীতে ফেলা যায়। বিদ্যুতের মসুবিধির প্রতিবাদে বিজেপিকে ভিক্টোরিয়া হাউস অভিযান, তাতে হাইকোর্ট অনুমতি দিয়েছে। 22শে জুলাই ওরা চেয়েছিল, 26শে জুলাই সেটা সে তো করে ব্যাপার করবে যে কোনো দল। বিদ্যুৎ নিয়ে আমি বলছি, আমরা বহু বছর ধরে দেখে আসছি, বহু বছর ধরে দেখে আসছি যে শিক্ষা এবং বিদ্যুৎ এই দুটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল মানুষের জন্য সরব ছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যদি কোনো দল সরব থাকে তাহলে সেটা এসইউসি। বিজেপিকে আগে এসইউসি কে টেক্কা দিতে হবে, তারপর তো তৃণমূলের মোকাবিলা করবে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এসইউসিআই যে দলটি হতে পারে আমাদের বিরুদ্ধ দল, বিপরীত মনস্ক দল, কমিউনিস্ট দল, তারা যেসব ইস্যুতে কনসেন্ট্রেট করে তার একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে ইলেকট্রিসিটি। এবং আজ নয়, সিপিএম জমানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনগুলো করে এসছেন। তো বিদ্যুৎ নিয়ে যেখানে রাজ্য বিদ্যুৎ পর্ষদ, সেই জায়গাটা মানুষের উপর যাতে চাপ না পড়ে দেখছে। আর সিএসসি একটা প্রাইভেট কোম্পানি, এটা তো মনোপলি করে দিয়ে গেছে সিপিএম, মনোপলির ব্যবস্থা তো করে দিয়ে গেছে সিপিএম। আপনি আমি ইচ্ছা করলেও তো সিএসসি লাইন ছেড়ে দিয়ে অন্য কোনো লাইন নিতে পারবো না, সেই ব্যবস্থাই তো করে যায়নি সিপিএম। ফলে এর বিকল্প ভাবনা চিন্তা ইত্যাদি এগুলো সব সময় সাপেক্ষ ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তারা সিএসসি কে যা যা বার্তা দেন, তারপরেও যদি কোনো সমস্যা হয় সেখানে তৃণমূলও প্রতিবাদ করে, এসইউসিও প্রতিবাদ করে, অন্যান্য দলও প্রতিবাদ করে। তো বিজেপির মনে হয়েছে প্রতিবাদ করবে তো করবে। বিভিন্ন অভিযোগ যে প্রতিটা ক্ষেত্রে তারা কোনো সচেতন কোনো অনুমতি দেয় না, বারবার কোর্টে যেতে হচ্ছে, কোর্টে গিয়ে অনুমতি দিতে হচ্ছে এবং কোর্টে সচেতন করা যেতে হচ্ছে না, এটার সঙ্গে এর কোনো ওইরকম কোনো তার কোনো সম্পর্ক নেই, এখানে জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই। ওরা যে তারিখটায় করতে চেয়েছিল সেই তারিখটা ওরা প্রথমে কি বলেছিল, 21শে জুলাই পাল্টা একটা কর্মসূচি করব। 21শে জুলাই পুলিশ পারমিশন দেবে কি করে এত বড় একটা সমাবেশ? এরপরে বললো 22শে জুলাই। তো ওখানে একটা মঞ্চ রয়েছে, সেগুলোই ক্লিয়ার হবে না, পুরো খোলা সম্ভব হবে না। সেই সব ওরা যদি জেদ ধরে থাকে, তো সেই কারণে প্রশাসনের অসুবিধা হয়েছে, কোর্ট তো চেঞ্জ করে দিয়েছে। ওরা যদি প্রথমেই প্রশাসনকে বলতো 26, তাহলে প্রশাসন হয়তো সেটা কনসিডার করতো। ওরা তো 21, 22 এসব জেদ করছিল। তো সেই কারণে অত বড় মঞ্চ রয়েছে, সেই কাঠামোগুলো খোলা শেষ হবে না, সেই জায়গাটা গিয়ে ওরা হাজির হতে চাইছে, প্রশাসন সেটা অসুবিধাজনক মনে করেছে। তো ওরা যদি 26ই করবে, তাহলে এত নাটক না করে প্রথমেই বললে হতো যে আপনাদের সবটা শেষ হয়ে যাক, তারপর আমরা, আমাদের বেশি লোক নেই। আর কোর্ট তো বাঁচিয়ে দিয়েছে ওই 500 না 1000 লোক বলে, তার মধ্যে 300 তো ওদের সব সিকিউরিটি গার্ড। লোক নেই, জোর নেই, তাদের বলছে এত লোকের বেশি হবে না, তো ওদের বাঁচিয়ে দিয়েছে। একটা ঘটনা ঘটেছে, এক মাইক্রো ব্যবসায়ীদের ধরে গুলি করে দেখা, সেটা বলছে লুটপাট করবে। ছবিতে দেখা যাচ্ছে যে একজন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের গুলি চালানো, টাকা। খারাপ ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা। কে করেছে না করেছে সব ব্যাপারে দলের সঙ্গে কোনো যোগাযোগের কোনো বিষয় না। যেটা খারাপ, পুলিশ প্রশাসন তদন্ত করবে, ব্যবস্থা নেবে, দোষীদের ধরবে। সমাজে প্রচুর ভালো ঘটনা ঘটছে, তার মধ্যে কিছু খারাপ ঘটনা চিরকাল ঘটে আসে। এখন সেগুলো আমরা কমাতে চাইছি, বন্ধ করতে চাইছি। তার মধ্যেও যেটুকু ঘটছে সেগুলো পুলিশ ব্যবস্থা নেবে, অন্যায় কাজ। এই ঘটনার রেশে সুকান্ত মজুমদার তিনি বলছেন যা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে তাতে এবার তো পানের দোকানেও বুলেট পাওয়া যাবে বাংলায়, যেগুলো এনডিএ শাসিত রাজ্যে পাওয়া যায়। যে যে অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, এনকাউন্টার, লক আপ ডেথ, যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে পাওয়া যায়, সেগুলো দেখে সুকান্ত বাবুর অভ্যাস, সেই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। বহরমপুরে একটা গুলিকাণ্ড প্রকাশ্য করা বাজারে শুট আউট,
যে সুযোগের ঘটনা পশ্চিমবঙ্গে বেড়ে উচ্ছাকৃতভাবে কয়েকটা চক্র কিছু অসামাজিক সমাজ বিরোধীকে কাজে লাগিয়ে এই ধরনের কাণ্ড কারখানা করাচ্ছে, নন ইস্যু তৈরি করে। মানে এখানে কোনো ইস্যু নেই, একটা ইস্যু তৈরি করার জন্য তারা এইভাবে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করার জন্য আপনারা দেখছেন পাশের রাজ্যের থেকে এসে এসব করে যাচ্ছে। ওখানে অস্ত্র প্রশিক্ষণের শিবির হচ্ছে, ওখানে দোকান সোনার দোকানে ডাকাতি কি করে করা যায় কোচিং ক্লাস হচ্ছে, সেগুলো সব অন্য রাজ্য, সেখান থেকে আসছে করে পালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ভাবে হারাতে পারছে না, এখানে কোনো মানুষের অভিযোগ, মানুষের দাবি দাওয়াগুলো তৃণমূল সরকার কাজ করে দেয়, তাই এখানে ইস্যু তৈরি করার জন্য এই ধরনের কাজ করাচ্ছে। সোনারপুরে জামাল এখন অধরা রয়েছে, তার বাড়ি পুলিশ পড়া হচ্ছে, তিনি নিগৃহীতা, তিনি বলছেন আমি নিরাপত্তা পাচ্ছি না জামালের বাড়ি। দেখুন, একজন অ্যাকিউজড, তার বাড়িতে তো নিশ্চয়ই পুলিশ পোস্টিং হবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। ওখানে অন্য কিছুও ঘটতে পারে, পরবর্তীকালে তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। সুতরাং সেই জায়গায় পুলিশ যা করণীয় করছে, ফলে কারোর যদি কোনো অভিযোগ থাকে পুলিশকে সেগুলো জানাবে তারা। আজ পর্যন্ত অস্ত্র একটা তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছবি ভাইরাল, খুব সমস্যার ব্যাপার। হাতে পিস্তল নিয়ে হ্যাঁ, এখন সেই পিস্তলটা আসল পিস্তল না খেলনা পিস্তল, দোলের রং খেলার পিস্তল না আসল বুলেটের পিস্তল, এসব ওইসব ভাইরাল মাইরাল দেখে বুঝবো কি করে? তো যদি এটা সত্যি কোনো অস্ত্র হয়ে থাকে পুলিশ ধরবে, খোঁজ নেবে, ব্যবস্থা নেবে। এখন তো প্রথমে দেখতে হবে যে আমরা ভিডিওটাই দেখলাম, ব্র্যাকেটে সত্যতা আমরা যাচাই করিনি, তার পরবর্তীকালে আবার নতুন শুরু হয়েছে এটি 3 বছরের পুরনো, তারপরে আবার দেখা গেল না এটা আমাদের এখানকার নয়, এটা সিনেমা থেকে নেওয়া হয়েছে, তারপর দেখা গেল এখান থেকে নয়, এটা অমুক দেশের ভিডিও। এখন এত রকম সোশ্যাল মিডিয়ার চাপাচাপির মধ্যে যদি সত্যি হয় পুলিশ ব্যবস্থা নেবে, আর ভিত্তিহীন হলে ভিত্তিহীন। বাংলার মানিকচকের পরিস্থিতি আগে উত্তপ্ত হয়েছে, যেখানে পুলিশ আশ্রয় নিয়েছিল, সেই বাড়িতে পর্যন্ত ভাঙচুর করেছিল। এটা অত্যন্ত প্ররোচনামূলক পরিকল্পিত চক্রান্ত হচ্ছে মানিকচকে। আমি আবার বলছি, ওখানে কোনো লোডশেডিং হয়নি, ওখানে কোনো বিদ্যুৎ বিভ্রাটের বিষয় নয়। ওই জায়গাটায় বিদ্যুতের গ্রাহক বেড়ে গেছে, বিদ্যুতের গ্রাহক ওই এলাকাটায়, আমি যদি খুব ভুল না করি 3 লাখ থেকে বেড়ে 9 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ফলে সেখানে উচ্চমানের পরিষেবা যদি না দেওয়া যায়, সেই জায়গাটা সকলের পক্ষে বিদ্যুৎ ওইভাবে দেয়া কঠিন। বিদ্যুৎটা উৎপাদন করলেই হবে না, বিদ্যুৎটা তো পৌঁছে দিতে হবে। এদিকে বাড়ি বাড়ি গ্রাহক বেড়ে গেছে, গ্রাহকের সঙ্গে সঙ্গে আজকে সমস্ত বিভিন্ন বিদ্যুতে চালানো যন্ত্রপাতির ব্যবহারও বেড়ে গিয়েছে। বিদ্যুতের যে গ্রহণ ব্যাপারটা, সেটা কনজামশনটা বেড়ে গিয়েছে। ফলে সেখানে একটা মেন গ্রিড থেকে মানিকচক পর্যন্ত একটা ইয়ে চলছিল, একটা 132 কেভি এইচটি লাইন করার একটা চেষ্টা চলছিল। সেখানে 89টা টাওয়ার বসানো দরকার, 86টা টাওয়ার বসানো হয়ে গেছে, 3টে মাত্র টাওয়ার বসানো বাকি। একটা চক্র ওই জায়গাটা গন্ডগোল করার জন্য মানুষকে বিপদে ফেলছে, টাওয়ার বসাতে দিচ্ছে না, প্রশাসনকে সহযোগিতা করছে না, যাতে বিদ্যুৎটা একটু ডিসরাপ্টেড থাকে। সেই ক্ষোভটাকে উস্কানি দিয়ে গন্ডগোলগুলো করাচ্ছে। সরকার বিরোধী তৃণমূল বিরোধী কাজ করতে গিয়ে মানুষের যন্ত্রণায় তারা উৎসাহ দিচ্ছে। ওই সবাই জানে 89টার মধ্যে 86টা টাওয়ার বসানো শেষ হয়ে গেছে। 3টে টাওয়ার কমপ্লিট করলে গোটা এলাকায় বিদ্যুতের সমস্যা থাকবে না। এখন সেই 3টে টাওয়ার না বসাতে দিয়ে, বিদ্যুতের সমস্যা রেখে দিয়ে, লোক খেপিয়ে এবং লোকের আড়ালে কিছু দুষ্ট চক্র এই হামলা ইত্যাদি করে ইস্যু করতে চাইছে। তীব্র ধর্মীয় বিভাজনের অভিযোগ করছে বিরোধীরা, এবং সেখানে দেখা যাচ্ছে যে নীতিশ কুমারের সঙ্গে শুরু হচ্ছে। হ্যাঁ, বিজেপি তো পুরো ধর্মীয় বিভাজনের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চাইছে। এটা অত্যন্ত বিপজ্জনক, আমাদের দেশের অন্তরাত্মার বিরুদ্ধে, আমাদের দেশের সংবিধানের বিরুদ্ধে। আমরা সর্বধর্ম সমন্বয়, পরধর্ম সহিষ্ণুতা, ধর্মনিরপেক্ষতার নীতিতে বিশ্বাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ক্রমাগত হারতে হারতে শেষে মরিয়া হয়ে উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করছে, উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করছে।
এমনকি অযোধ্যা 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 রাম মন্দির রাম মন্দির রাম মন্দির করলো। অযোধ্যা এবার লোকসভায় হেরে গেছে বিজেপি, কারণ ওখানকার মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে রাম মন্দিরে নিশ্চয়ই আমরা প্রণাম করব, কিন্তু তার বিনিময়ে ভোট বিজেপিকে দেবো না, কারণ বিজেপি অযোধ্যার পরিকাঠামোগত ক্ষতি করে দিয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দল, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমস্ত দল এই উগ্র ধর্মীয় মেরুকরণের লাইন তার বিরোধিতা শুরু করেছে। আজকে সুকান্ত মজুমদার এই প্রসঙ্গতেই বলছেন, শুভেন্দুর লাইন টেনে, যে যদি কারোর কিছু বলার থাকে তাহলে সেটা মনে রাখতেই পারে, প্রেসের সামনে বলেন, মনের কথা মনেই রাখুক। না, এটা তো এগুলো সব ওনার যদি মনে হয় যে উনি শুভেন্দুর লাইন পছন্দ হচ্ছে না বা শুভেন্দুর কথা পছন্দ হয়নি, উনি ব্যবস্থা নিন। এ তো শুভেন্দুকে ভয় পায় সুকান্ত, কিছু বলতে পারছে না, নিজের মনে গজগজ করছে। এ কি, শুভেন্দুকে তো মারাত্মক ভয় পায় দেখছি সুকান্ত। হ্যাঁ, উনি যেন না বলেন। আরে ভাই, তুই ফোনটা করে বল প্রেসিডেন্ট যে আপনি এগুলো বলবেন না, আপনি ব্যবস্থা নিন, আপনি প্রেস রিলিজ দিয়ে বলুন আমরা সতর্ক করছি। আপনাদের আইডিওলজিক্যাল জায়গায় ভিতে কুড়ুল মেরে দিয়েছে শুভেন্দু। আপনাদের বলছে সবকা সাথ সবকা বিকাশ, মোদির স্লোগান, যেটা আমরা বলতাম ভাওতা, শুভেন্দুও বলছে ওটা বলা যাবে না। 2 নম্বর, সংখ্যালঘু সেল তুলে দিতে হবে। বিজেপির ভেতরে সংখ্যালঘু নেতারাও তো যে 2-4 জন আছেন তারা সব প্রতিবাদ করছেন। শুভেন্দু যদি দলের বিরুদ্ধে কথা বলে আপনারা ব্যবস্থা নেবেন, তো আপনারা তো সেই মুরদও নেই, শুভেন্দুকে ভয় পাচ্ছেন। আপনি এই কথাটা আপনিই বা মিডিয়াকে বলছেন কেন? যে মিডিয়া, সুকান্ত মজুমদার বলছে শুভেন্দু মিডিয়ায় বলছে কেন, বাইরে বলছে কেন, দলে বলছে না কেন? আরে এই কথাটা আবার সুকান্ত মজুমদার মিডিয়াকে বলছে কেন? সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বলছে না কেন? শুভেন্দুকে বিরাট ভয় পায় সুকান্ত, সেই জন্য বেশি ঘাঁটাচ্ছে না। আর বিজেপির যে ভেতরের কথাটা, শাক দিয়ে মাছ ঢেকে ওরা তো উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে, শুভেন্দু শাকটা সরিয়ে মাছটাকে সামনে এনে দিয়েছে। তো ফলে বিজেপির যেটা অরিজিনাল লাইন, শুভেন্দু তো সেই কথাটাই বলছে। আমরা আইডিওলজিক্যাল ব্যাটল করি বিজেপির এই ইয়েতে, আমরা যে কথাগুলো বলি সেটাই শুভেন্দুর মুখ থেকে বেরিয়ে গেছে। তো ফলে এখন সুকান্ত মজুমদার বাইরে গজগজ করে কি হবে? রাজ্য জুড়ে এত অস্ত্র, এই যাত্রাতে বোমা, পিস্তল, আগে আগে অনেক কি ভূমিকা হচ্ছে? আগে অনেক অস্ত্র হতো রাজ্যে, প্রচুর অস্ত্র থাকতো, সিপিএম এর ক্যাডারদের হাতে হাতে অস্ত্র থাকতো। বউবাজারে আরডিএক্স বোঝাই দুম, পুরো বাড়ি শুদ্ধ উড়ে গিয়ে হতাহত শতাধিক। প্লেনে করে অস্ত্র, পুরুলিয়ায় অস্ত্র বর্ষণ হয়ে গেল প্লেনে করে। ফলে এখানে কি কি হয়েছে, বরানগরে আরডিএক্স বোঝাই ট্রাক ধরা পড়লো, যাচ্ছিল অসমের উগ্রপন্থীদের কাছে, পরের পর গুলির ঘটনা ঘটেছে। ফলে এই রাজ্যে সিপিএম এর সন্ত্রাস আর অন্য রাজ্যে বিজেপির তাণ্ডব, এগুলো লোকের দেখে অভ্যেস। যে 2-4টে রিভলভার নিয়ে কথাবার্তা হচ্ছে, খারাপ ঘটনা, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, আগের থেকে অনেক কম। পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ বলে তো সেদিনকে নিজেরাই তো ওই 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 লোকটার বাড়ি, যে গর্ত খুঁড়ে মাছ ধরছিল, ওই যে সাদ্দাম, ওর বাড়ি তো গেল, তো সেই জায়গায় তো গেছে, তো পুলিশ তো যাচ্ছে, পুলিশ তো খুঁজছে, পুলিশ তো অ্যাকশন নিচ্ছে। এবার সবকটা ঘটনা আগাম জানা কিভাবে সম্ভব? 2-একটা ঘটনা ঘটে যায়। 4জন বিধায়কের শপথ গ্রহণে জটিলতা আবার নতুন করে শুরু হয়েছে। রাজ্যপাল চিঠি দিয়েছিলেন, পরিষদীয় তখন চিঠি দিয়েছিল, রাজ্যপালের ভবন থেকে চিঠি এসেছে যে কিছু জবাব জানতে চাওয়া হয়েছে, কেন ডেপুটি স্পিকারকে দিয়ে করানো। মহামান্য রাজ্যপালকে বলছি, অহেতুক জটিল করবেন না। ন্যাড়া একবার বেলতলায় যায়, আপনি বারবার যাওয়ার ভুলটা করবেন না। বাংলায় একটা কথা আছে, ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার যায় না। আপনি বারবার যাচ্ছেন কেন? কোনো জটিলতা নেই। স্পিকার সাহেব, বিধানসভা, রাজ্য সরকার সৌজন্য দেখিয়ে চিঠি পাঠিয়েছে, ভদ্রভাবে শপথ পাঠ করাবার অনুমোদন দিয়ে দেবেন, না হলে খবরের কাগজে বা টিভিতে দেখে নেবেন শপথ হয়ে গেছে। সুপ্রিম কোর্টে তো তদন্ত শুরু করতে বাধা দিচ্ছে না।
হ্যাঁ, সুপ্রিম কোর্ট আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন। রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা নিগ্রহের অভিযোগ এনেছিলেন, যিনি নিগৃহীতা, ভিকটিম, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে সংবিধানের আর্টিকেল 361 ওটা বিচার্যের মধ্যে এসে গিয়েছে যে রাজ্যপাল রক্ষা কবচ পান। যতদিন তিনি রাজ্যপাল পদে থাকবেন ততদিন তার বিরুদ্ধে কোনো পুলিশ প্রসিডিংস হবে না। তাহলে কি যারা 361 সুরক্ষা কবচ এনজয় করেন তাদের অধিকার থাকছে যে কোনো অপরাধ করার? এটা তো ভাবতে হবে। আজকে দেশে যখন এতখানি আলোচনাও হচ্ছে যে রাজ্যপাল পদটা রাখাটা কতখানি যুক্তিসম্মত, তো সেখানে রাজ্যপালের 361 জন্য ন্যায় বিচার আটকে যাবে, এই আলোচনা তো আসবে। তো সুপ্রিম কোর্ট এই নিগৃহীতার বা ভিকটিমের কথার বা অভিযোগের প্রাথমিক মান্যতা দিয়েছেন, শুনতে রাজি হয়েছেন, হিয়ারিং হয়েছে, নোটিশ ইস্যু করেছেন এবং মহামান্য অ্যাটর্নি জেনারেলেরও সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কেউ 361 রক্ষা কবচ নিয়ে বসে আছে, বসে সে একটা এই ধরনের কাজ করলো, তাহলে কি বিচার হবে না? কারণ তার 361 আছে, সে উল্টে আবার কোর্টে যেতে পারবে। তো আচ্ছা মজা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ নিয়েছেন, আমরা আগ্রহের সঙ্গে তার পরবর্তী পর্যায়গুলোর দিকে তাকিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ।